জন্ম মৃত্যু তথ্য এই পোর্টাল থেকে জন্মের সার্টিফিকেট কিভাবে আবেদন করবে তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য তোমরা জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এই অফিসিয়াল সাইটে চলে আসবে, অথবা এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকেও তোমরা এই পেজে আসতে পারবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছ সিটিজেন সার্ভিস বলে একটি অপশন আছে, তার নিচে বার্থ ডেথ ফর্ম। তো আমরা যেহেতু বার্থ সার্টিফিকেট আবেদন করব, তাই বার্থ অপশনে ধরা মাত্রই বাঁদিকে একটি পেজ খুলে আসবে যেখানে লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। আমরা এই লিঙ্কে ক্লিক করব। সেই লিঙ্কে ক্লিক করার পর এন্টার মোবাইল নম্বর চাইবে, অর্থাৎ যে শিশুর বার্থ সার্টিফিকেট আবেদন হচ্ছে সেই শিশুর গার্জিয়ানের এখানে একটি মোবাইল নম্বর লিখে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করা মাত্রই সেই নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি ফিল করে করতে হবে সাবমিট ওটিপি। সাবমিট ওটিপি ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সামনে আবেদনের যে মেন পেজ, সেই মেন পেজ খুলে আসবে। তো এটি হলো আবেদনের সেই মেন পেজ। এবার কি করতে হবে, পেজটিকে একটু উপর দিকে তুললে দেখতে পারবে এখানে শিশুর তথ্য ফিল করার অপশন আসবে। এখানে দেখো লেখা আছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মের তারিখ। শিশুর জন্মের তারিখ এখান থেকে চুজ করতে হবে। তার পাশে আছে হলো শিশু মেল না ফিমেল, সেটি এখান থেকে চুজ করে নিতে হবে। তার পাশে আছে জেন্ডার অথবা লিঙ্গ। তো যে শিশুর এখানে আবেদন করা হচ্ছে সেই শিশুটি মেল না ফিমেল সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। ডান দিকে আছে ফার্স্ট নেম, অর্থাৎ শিশুর প্রথম নামটি এখানে লিখতে হবে। যদি শিশুর মিডিল নেম থেকে থাকে তাহলে এই ঘরটিতে ফিল করতে হবে, আর শেষ নামটি এখানে ফিল করতে হবে। আর এখানে আছে হলো মাল্টিপল প্রেগনেন্সি, যদি জন্মকালীন অবস্থায় যমজ বাচ্চা হয় তো সেই ক্ষেত্রে টুইন্স, আর যদি সিঙ্গেল বেবি হয়ে থাকে তাহলে এখান থেকে সিঙ্গেল অপশনে ক্লিক করতে হবে। এটি হলো শিশুর তথ্য। এবার পেজটিকে আরেকটু উপর দিকে তুললে পেজটির নিচে আছে হলো জন্মের স্থান। তো এখানে যেটি বলেছে জন্মের স্থান, অর্থাৎ শিশু কোথায় জন্মগ্রহণ করেছে, এখানে আছে হলো হসপিটাল, হোম, আদার্স। যদি বাড়িতে হয়ে থাকে তাহলে হোম ক্লিক করতে হবে, আর হসপিটালে হলে এখান থেকে হসপিটাল চুজ করে নিতে হবে। পাশে আছে হলো স্টেট। জন্ম মৃত্যু তথ্য পোর্টালটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই, তো তার জন্য এখানে শুধু ওয়েস্ট বেঙ্গলই শো করবে। তো ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল নেওয়ার পর এবার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলি জেলা আছে সেই জেলাগুলি এখানে শো করবে, অর্থাৎ 23টি জেলা আছে। 23টি জেলার মধ্যে থেকে তোমরা যে জেলায় বসবাস করছো সেই জেলার নামটি এখান থেকে নিয়ে নেবে। এবার যে জেলায় তোমরা বসবাস করছো সেটি রুরাল না আরবান সেটি এখান থেকে চুজ করতে হবে। যদি ব্লক হয় ব্লক নেবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ডেভেলপমেন্ট অথরিটি হলে অথরিটি বা অন্যান্য। তো যেহেতু আমার এরিয়া পৌরসভার মধ্যে পড়ছে তাই আমি এখান থেকে মিউনিসিপ্যালিটি নিয়ে নিচ্ছি। এখানে ব্লক মিউনিসিপ্যালিটি আছে, তো এখান থেকে আমি আমার যে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি সেটি নিয়ে নেব। তারপরে আছে হসপিটাল টাইপ। বাচ্চাটি জন্মগ্রহণ করেছে কোথায়, প্রাইভেট নার্সিংহোমে অথবা গভর্নমেন্ট হসপিটালে। যদি গভর্নমেন্ট হসপিটাল হয়ে থাকে তাহলে এখান থেকে গভর্নমেন্ট চুজ করতে হবে, আর যদি প্রাইভেটে জন্মগ্রহণ করে থাকে তাহলে এখান থেকে প্রাইভেট চুজ করতে হবে। তারপরে আছে হলো হসপিটাল নেম। তো আমি যেহেতু এখানে প্রাইভেট চুজ করেছি, তো প্রাইভেট যতগুলি নার্সিংহোম আছে প্রত্যেকটি নাম এখানে শো করবে, অর্থাৎ এই জলপাইগুড়ি জেলার আন্ডারে যতগুলি প্রাইভেট নার্সিংহোম আছে সেই নার্সিংহোমের নামগুলি এখানে শো করবে। তো সেখান থেকে সেই নার্সিংহোমটি চুজ করতে হবে। যদি এখানে গভর্নমেন্ট হসপিটাল হতো তাহলে জলপাইগুড়ি জেলার আন্ডারে যতগুলি গভর্নমেন্ট হসপিটাল আছে তার নাম কিন্তু এই ঘরে শো করতো। জন্মস্থান কমপ্লিট হয়ে গেল। তো পেজটিকে একটু উপর দিকে উঠালে এখানে আছে হলো এবার পিতার তথ্য, অর্থাৎ শিশুর পিতার তথ্য এখানে ফিল করতে হবে। তার জন্য এখানে পিতার ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। যদি মিডিল নেম না থাকে তাহলে এই ঘরটি ফিল করার প্রয়োজন নেই। ইমেল আইডি দিলে চলবে, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, তবে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই ইনপুট করতে হবে। এরপরে আছে হলো টাইপ অফ আইডি। পিতার আধার কার্ড, এপিক কার্ড, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, পাসপোর্ট বা অন্যান্য কোনো ডকুমেন্ট থাকলে এখানে আপলোড করতে হবে। তো আধার কার্ডটি হচ্ছে একটি মেন ডকুমেন্ট, তার জন্য আধার কার্ড নিয়ে নেবে। আধার কার্ডের পরে আধার কার্ডের যে নাম্বারটি এর পাশের ঘরে দেখো লেখা আছে আইডি প্রুফ নাম্বার, এই ঘরটিতে আধার কার্ডের নাম্বারটি লিখে যেতে হবে। আর আধার কার্ডটি 250 কেবির মধ্যে জেপিজিতে সেভ করে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে,
এবার পেজটিকে একটু উপর দিকে উঠালে নিচে আছে হলো মাতার তথ্য, উপরে পিতার তথ্য দিয়ে দেওয়া হলো, নিচে আছে হলো মাতার তথ্য। এখানেও সেম, পিতার তথ্য যেভাবে ফিল হয়েছে মাতার তথ্য ঠিক সেইভাবে ফিল হবে, কোনো পরিবর্তন নেই। পেজটিকে আরেকটু উপর দিকে তুললে এখানে আছে হলো শিশু জন্মের সময় মাতার ঠিকানা। তো এখানে একটি কোশ্চেন প্রায় অনেকের থেকে থাকে, সেটি হলো বিবাহের পর আধার কার্ডের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি পরিবর্তন করা হয় না, মাতার যে বাপের বাড়ি সেই অ্যাড্রেসে থেকে যায়। আবার অনেক সময় আধার কার্ডের যে অ্যাড্রেস সেটি পরিবর্তন হয়ে থাকে। তো যাদের আধার কার্ড পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ শ্বশুরবাড়ির অ্যাড্রেসে হয়ে থাকে তাদের কোনো অসুবিধা নেই। যদি বাপের বাড়ির অ্যাড্রেসে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা সেই বাপের বাড়ির অ্যাড্রেসে থাকে, স্বামীর যে অ্যাড্রেস আছে অর্থাৎ আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে ফিল করলে কোনো অসুবিধা নেই। তো এখানে সেই অ্যাড্রেসটি লেখার জন্য যদি বাড়ির নাম্বার থেকে থাকে বা গৃহ নাম্বার, তাহলে এখান থেকে সেই নাম্বারগুলি লিখে দিতে পারো। তো যদি না থাকে তো না দিলেও কোনো অসুবিধা নেই। এখান থেকে রাস্তার নেম, পোস্ট অফিস, পিনকোড, এখান থেকে রাজ্য, যেহেতু একটিমাত্র রাজ্যই শো করবে এখানে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিতে হবে। কোন জেলা থেকে আবেদন হচ্ছে সেই জেলার নামটি এখানে চুজ করতে হবে, সেটি আরবান না ব্লক সেটি এখান থেকে চুজ করতে হবে। তারপরে হচ্ছে মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে নিয়ে নিতে হবে। তারপরে আছে হলো মাতার স্থায়ী ঠিকানা, যেটা আমি একটু আগে বললাম। যদি আধার কার্ডের নাম পরিবর্তন বা অ্যাড্রেস পরিবর্তন না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বামীর অর্থাৎ শিশুর পিতার তথ্য বা যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে ফিল করলে কোনো অসুবিধা নেই। সেই অ্যাড্রেসটি আর মাতার স্থায়ী ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে এই টিক বক্সে টিক করতে হবে, তাহলে উপরের অ্যাড্রেসটি নিচের পেজে অটোমেটিক চলে আসবে। এরপরে আছে হলো পরিসংখ্যানগত তথ্য। তো এবার হচ্ছে মাতা ও পিতার তথ্য বলতে যে ধর্ম এখানে সব থাকবে, বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, ইসলাম যেটি হবে এখান থেকে নিয়ে নিতে হবে। তারপরে আছে হলো ফাদার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ পিতার শিক্ষাগত মান, এখান থেকে ক্লিক করলে লিটারের থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট, MA, MBA, MD অবধি আছে, তো যেটি হবে সেটি এখান থেকে নিয়ে নিতে হবে। আর তারপর আছে হলো ফাদার অকুপেশন অর্থাৎ পিতার পেশা, পিতা কি করে সেটি এখান থেকে চুজ করতে হবে। তারপরে আছে হলো মাতার শিক্ষাগত মান, এখান থেকে মায়ের শিক্ষাগত নিয়ে নিতে হবে। তারপরে আছে হলো মায়ের পেশা, যদি কিছু না করে থাকে তাহলে নন ওয়ার্কার লিখে দিলেও চলবে, আর যদি কোনো কিছু না জানা থাকে তাহলে সেক্ষেত্রে নট নো লিখে দিলেও কোনো অসুবিধা নেই। আবেদনের আমরা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। এখানে আছে হলো অন্যান্য তথ্য। প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেটি এই ঘরে ফিল করতে হবে। পরে আছে হলো বাচ্চার জন্মের সময় মাতার বয়স এই ঘরে ফিল করতে হবে। এখানে আছে হলো এই সন্তানসহ মাতার জীবিত সন্তান সংখ্যা কটি। বর্তমানে যে শিশুর আমরা এখন সার্টিফিকেটের জন্য আবেদন করছি, যদি এটি প্রথম হয়ে থাকে তাহলে এই ঘরে 1 লিখতে হবে, আর যদি এর আগেও কোনো সন্তান থেকে থাকে তাহলে বর্তমান সেই শিশুটি নিয়ে মোট কতগুলি সন্তান আছে তার সংখ্যাটি কিন্তু এই ঘরে ফিল করতে হবে। তারপরে আছে হলো ডিউরেশন অফ প্রেগনেন্সি অর্থাৎ গর্ভের স্থিতিকাল, সেটি সপ্তাহে এখানে লিখতে হবে। তো একটি প্রেগনেন্সির সময় হচ্ছে মিনিমাম 40 সপ্তাহ সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় 38 সপ্তাহ, 36 সপ্তাহ বা 41-42 সপ্তাহ হয়ে যায়। তোমাদের যে অ্যাকুরেট সপ্তাহটি আছে সেটি এখান থেকে লিখে দিতে লাগবে। এরপরে আছে প্রসবকালীন পরিচর্যা, এখানে ক্লিক করলে যদি গভর্নমেন্ট হসপিটাল হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট চুজ করতে হবে, প্রাইভেট হলে প্রাইভেট অর নন গভর্নমেন্ট এটি চুজ করতে হবে। এখানে প্রাইভেট হবে, আমার ক্ষেত্রে প্রাইভেট হবে। প্রসবের পদ্ধতি এখানে নর্মাল, সিজারিয়ান, তো একটি সিজারিয়ান আছে তো আমি এখান থেকে সিজারিয়ান নিয়ে নিচ্ছি, যদি নর্মাল হয়ে থাকে তো নর্মাল এখান থেকে নিয়ে নেবে। পরের যে অপশনটি আছে সেটি হচ্ছে জন্মের সময় শিশুর ওজন, সেটি এখানে লিখে দিতে হবে। তো উপরে সমস্ত তথ্য ফিল করার পর এবার যে তথ্যগুলি বা যে ডকুমেন্টগুলো আপলোড করতে লাগবে সেগুলি হচ্ছে প্রথমে ফর্ম 1 আপলোড করতে হবে, তারপর ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে হবে, আর একটি চালান এখানে আপলোড করতে হবে। তো ফর্ম 1 কোথায় পাবে? যখন তোমরা এই পেজটিতে আসবে, আসার পর যে সিটিজেন সার্ভিস অপশনটি আছে এই অপশনে ধরলে দেখতে পাবে নিচে ফর্ম বলে একটি অপশন আছে, তার বাঁদিকে দেখতে পাচ্ছ ফর্ম 1। এই যে ফর্ম 1 এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে তোমাদের সামনে ইংরেজিতে এবং বাংলাতে দুটি ফরম্যাট শো করবে।
তো তোমাদের সুবিধে অনুযায়ী যে ফর্মটি লাগবে সেটি এখান থেকে ডাউনলোড করে নেবে। ফর্মটিকে ডাউনলোড করে নেওয়ার পর ফর্মটিকে ফিল আপ করবে, ফিল আপ করার পর নির্দিষ্ট স্থানে আপলোড করে দেবে। তারপরে যেটি বললাম ডিসচার্জ সার্টিফিকেট হসপিটাল থেকে যখন ছুটি দেওয়া হয় তখন ওখান থেকে দিয়ে দেওয়া হয়। তো দুটি ডকুমেন্ট হয়ে গেল, আর থাকলো হচ্ছে চালান। এবার কথা হলো আমি কত টাকার চালান কাটবো বা কত টাকা চালানের জন্য আবেদন করব। তো চালানটি আবেদন করার জন্য আমার কাছে একটি লিস্ট আছে, দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে শিশু জন্মের যে সময় বা যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন থেকে যদি 1 মাসের মধ্যে হয় তাহলে 1 টাকা জন্য চালান কাটতে হবে। 30 দিনের উপরে 1 বছরের মধ্যে হলে 2 টাকা চালান কাটতে হবে। আর যদি 1 বছরের উপরে হয়ে যায় তাহলে 10 টাকা চালান কাটতে হবে। তো তোমাদের মনে অনেকের প্রশ্ন আছে, যদি আমি 10 টাকা চালান কেটে দিই তাতে কি কোনো অসুবিধা আছে? কারণ আমার জন্মের বয়স মাত্র 10 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, আমি 10 টাকার চালান কেটে দিয়েছি। না, কোনো অসুবিধা হবে না। তো চালান কাটা কমপ্লিট হয়ে গেলে সে চালান কপিটি 250 কেবির মধ্যে স্ক্যান করে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে তোমরা এখান থেকে করে দেবে হলো সাবমিট করা মাত্রই তোমাদের কাছে কিন্তু ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এভাবে শো করবে। তো এইভাবে কিন্তু অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়। তার যে স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সামনে তুলে ধরলাম। এবার এই যে অ্যাকনোলেজমেন্ট কপি, এই কপিটিকে তোমরা সেভ করে রাখবে ফিউচার রেফারেন্সের জন্য। অর্থাৎ যদি কোনো সময় স্ট্যাটাস চেক করতে হয় তাহলে কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার কপিটি প্রয়োজন হবে। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবসময় পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে।